একবার কল্পনা করুন, আপনি নিজের বাড়িতে ফিরে এসেছেন, কিন্তু আপনার শোবার ঘর থেকে ভেসে আসছে আপনার স্ত্রীর হাসির শব্দ, আর সাথে একজন অপরিচিত পুরুষের কণ্ঠ। আপনার হাতে একটা লোহার অস্ত্র, আর বুকের ভেতর জ্বলছে প্রতিশোধের আগুন। আপনি কি করবেন? এই গল্পটি এমনই এক প্রতারিত স্বামীর, যার ভালোবাসা আর বিশ্বাস এক মুহূর্তে ঘৃণায় পরিণত হয়েছিল। চলুন একদম শুরু থেকে গল্পটা শোনা যাক। গল্পের নায়ক ডালং শহরের সবচেয়ে নামকরা প্লাস্টিক সার্জনদের একজন। তার হাতের জাদুতে কত সাধারণ চেহারার মেয়ে অসাধারণ সুন্দরী হয়ে ওঠে। বাইরে থেকে দেখলে তার জীবনটা যেন একটা স্বপ্ন, খ্যাতি, প্রতিপত্তি আর জিন লিয়ালের মতো ফুলের মতো সুন্দর একজন স্ত্রী। কিন্তু এই স্বপ্নের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। ডালং বয়সের ভারে নুয়ে পড়েছে, তার চেহারায় ফুটে উঠেছে ক্লান্তির ছাপ, আর মনের ভেতর থাকা অজানা ভয়টা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে সবসময় ভাবত, তার তরুণী সুন্দরী স্ত্রী কি তাকে ছেড়ে দেবে? সকালের আলো তখন ঘরে ঢুকছে। ডালং অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু যাওয়ার আগে একবার স্ত্রীর দিকে তাকিয়ে তার চোখে মুগ্ধতা নিয়ে বলে উঠল, তুমি কি ভীষণ সুন্দর লিয়ান। এটা শুধু একটা প্রশংসা নয়, যেন অনেক দিনের দুঃসহ ক্লান্তির মাঝেও স্ত্রীর সৌন্দর্য তার কাছে প্রশান্তির একমাত্র উৎস। ডালং মনে করেছিল হয়তো এই একটা কথাই তাদের সম্পর্কের বরফ গলিয়ে দেবে, কিন্তু তার আশা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল যখন জিন লিয়ানের মুখে ফুটে উঠল এক ঠান্ডা তাচ্ছিল্যের হাসি। কোনো রকম সাড়া না দিয়ে অবজ্ঞাসূচক সেই হাসিটা ডালংয়ের হৃদয়ে বিদ্ধ হলো তীক্ষ্ণ এক তীরের মতো। সেই মুহূর্তেই ডালং বুঝতে পারল এই সম্পর্কটা আর আগের মতো নেই। তার ভেতরের দীর্ঘদিনের চাপা পড়ে থাকা নিরাপত্তাহীনতা, সন্দেহ আর হতাশা এক ঝটকায় বেরিয়ে এলো। সে আর নিজেকে সামলাতে পারল না। তীব্র কণ্ঠে চিৎকার করে জিজ্ঞেস করল, এর মানে কি? তুমি আমাকে ক্ষমতা নিয়ে হাসাহাসি করছো? পরিস্থিতি একটু স্বাভাবিক করতে চাইল জিন লিয়ান। মুখে মৃদু হাসি এনে বলল, তুমি বেশি ভাবছো সোনা, কাজের চাপটা হয়তো একটু বেশি যাচ্ছে। কিন্তু ততক্ষণে ডালংয়ের মনের আগুন ছড়িয়ে পড়েছে পুরো শরীরে। তার চোখে শুধু অভিমান আর সন্দেহ। কাঁপতে কাঁপতে বলল, আমাকে বোকা দিয়েছ? আমি কি বুঝি না আজকাল তুমি আমার প্রতি কতটা উদাসীন হয়ে গেছো? কেন এমন করছো আমার সঙ্গে? আমি কি ইচ্ছে করে এমন হয়েছি? এই কথাগুলোর মাঝে ছিল ভেঙে পড়া একজন পুরুষের হাহাকার, যে নিজের স্ত্রীকে হারাতে বসেছে, অথচ তাকে ধরে রাখার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছে। অন্যদিকে জিন লিয়ান যেন ধীরে ধীরে বুঝে যাচ্ছে এই ঘরটা তার জন্য শুধু একটা শোকেস, যেখানে সে সুন্দর একটা পুতুলের মতো বসে থাকে। তার কোনো অনুভূতি, চাওয়া বা মতামত এখানে মূল্যহীন। বরং সে হয়ে উঠেছে ডালংয়ের রাগ, হতাশা আর একাকিত্ব ঝাড়ার জায়গা। কিন্তু সে জানত এখন উত্তেজনা বাড়ালে বিপদ আরও ঘনাবে। তাই সে তাড়াতাড়ি নিজেকে শান্ত রেখে ডালংকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে লাগলো, যেন একটা ঝড় আসার আগেই জানলা বন্ধ করে ফেলা যায়। কিন্তু এরপরই ঘটল অদ্ভুত এক ঘটনা। প্রচণ্ড রেগে যাওয়ার পর ডালং হঠাৎই একেবারে শান্ত হয়ে গেল, যেন তার ভেতরে থাকা পশুটা কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছে। সে জিন লিয়ানের হাত ধরে আদুরে গলায় বলল, সরি লিয়ান, তোমাকে ভয় পাইয়ে দিয়েছি। আসলে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, তো তাই হয়তো এমন করে ফেলি। জিন লিয়ান এক প্রকার বাধ্য হয়েই হাসল, কারণ সে জানত এই বুড়ো লোকটার টাকার জন্যেই সে টিকে আছে, ভালোবাসার জন্য নয়। ডালং চলে যাবার সাথে সাথেই জিন লিয়ানের আসল রূপ বেরিয়ে এলো। সে তাচ্ছিল্যের সাথে বিড়বিড় করে বলল, বদমাস বুড়ো, নিজের মূরত্ব দেখে না? আচ্ছা, আপনারা কি ভাবছেন জিন লিয়ান কি সত্যিই টাকার জন্য এই সম্পর্ক টিকিয়ে রেখেছে, নাকি এর পেছনে আরও কোনো গভীর রহস্য আছে? জিন লিয়ান এক মুহূর্তও দেরি না করে তার প্রেমিক সিমেনকে ফোন করলো। সিমেন, বুড়োটা কাজে গেছে, তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো। ফোন পেয়ে সিমেন পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকলো, কিন্তু তারা জানতো না তাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ডালং সেদিন অফিসে না গিয়ে বাড়ির নিচেই লুকিয়েছিল। তার মনে আগে থেকেই সন্দেহ দানা বেঁধেছিল। সিমেনকে পেছনের দরজা দিয়ে ঢুকতে দেখেই ডালংয়ের সব সন্দেহ সত্যি হয়ে গেল। সে পায়ে পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। শোভার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সে যা দেখল আর শুনল তাতে তার পায়ের নিচের মাটি সরে গেল। তার ভালোবাসার স্ত্রী, তার গর্ব, সেই স্ত্রী আজ তাকে ঠকাচ্ছে আরেকজন পুরুষের সঙ্গে। ডালংয়ের চোখ দুটো লাল হয়ে গেল। সে একটা লোহার রড তুলে নিল এই কুকুরির জোড়াকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাড়ির কলিং বেল বেজে উঠল। ডালং তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে বাড়ির পেছন দিয়ে পালিয়ে গেল। জিন লিয়ান ভিডিও কলে দেখল তার মা এসেছে। সে তাড়াতাড়ি সিমেনকে জামা কাপড় পরে চলে যেতে বলল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জিন লিয়ানের মা পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছেন এবং সিঁড়ি দিয়ে একজন অপরিচিত লোককে দ্রুত পালিয়ে যেতে দেখেছেন। মা তার মেয়েকে জিজ্ঞেস করল, লোকটা কে ছিল? দেখে তো আমার জামাই বলে মনে হলো না। জিন লিয়ান মিথ্যে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল। কোথায় কে? তুমি ভুল দেখেছো মা।
কিন্তু একজন অভিজ্ঞ মা কি মেয়ের মুখের ভাব বুঝতে পারে না? সে এক নজরেই বুঝে গেল যে তার মেয়ে পরকীয়া করছে। তিনি মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু জিনলিয়ান তার কথায় পাত্তা দিল না। মাও আর বেশি কিছু বলল না, কারণ সে নিজেও এই বিলাসবহুল জীবন ছাড়তে চায় না। এদিকে সিমেন বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে চলে গেল, কিন্তু সে জানত না তার ঠিক পেছনেই আরেকটি গাড়ি তাকে অনুসরণ করছে। গাড়িটা চালাচ্ছিল ডালং। আচ্ছা, ডালং কি এবার সিমেনকে আক্রমণ করবে, নাকি যে অন্য কোনো ভয়ঙ্কর পরিকল্পনা করছে? ডালং সিমেনকে অনুসরণ করে একটা জিমে পৌঁছল। লিফটের ভেতর সিমেনকে একা পেয়ে ডালং তার পকেট থেকে একটা হাতুড়ি বের করল। সে তাকে সেখানেই শেষ করে দিতে প্রস্তুত ছিল, কিন্তু লিফটের দরজা খুলে যাওয়ায় সে থেমে গেল। বাইরে বেরিয়ে ডালং যা দেখল তাতে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই সিমেন্ট শুধু দেখতেই সুদর্শন নয়, সে এই বিশাল জিমটার মালিকও। ডালং বুঝতে পারল সে শুধু শারীরিক দিকেই না, সব দিক থেকেই এই যুবকের কাছে হেরে গেছে। এই অনুভূতিটা তাকে ভেতর থেকে একেবারে ভেঙে দিল। তারপর বিধ্বস্ত অবস্থায় ডালং নিজের ক্লিনিকে ফিরে এলো। তার মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সে একজন প্লাস্টিক সার্জারি করার সময় তাকে নিজের স্ত্রী বলে কল্পনা করতে শুরু করলো। কল্পনার জিনলিয়ান তাকে দেখে হাসছিল আর বলছিল, 5 সেকেন্ডের পুরুষ। এই কথাটা শুনেই ডালং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেই রোগীর গলা টিপে ধরতে যায়। অন্য নার্সরা ছুটে এসে তাকে আটকায়। এই ঘটনার পর ডালং বুঝতে পারল সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। সে নিজের অফিসে ঢুকে নিজেকে একটা ড্রাগের ইনজেকশন দিল, আর সাথে সাথেই সে যেন পুরোপুরি অন্য এক মানুষ হয়ে গেল। তার মুখে কোনো অনুভূতি নেই, দৃষ্টি স্থির, হাঁটাচলাও রোবটের মতো। সে এখন আর একজন ডাক্তার নয়, বরং এক ঠান্ডা মাথার শিকারী। ডালং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার প্রথম লক্ষ্য হলো তার শাশুড়ি। তাই সে সোজা গিয়ে হাজির হলো শাশুড়ির বাড়িতে। দরজা খুলেই জামাইকে দেখে চমকে গেল শাশুড়ি। একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, জামাই, লিয়েনের সঙ্গে তোমার সব ঠিক আছে তো? এই প্রশ্ন শুনেই ডালংয়ের মুখে এক মুহূর্তের জন্য কঠিন এক ছায়া নেমে এলো। চোখে লুকানো রাগ আর ব্যথা যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করল। মুখে এক মিথ্যে হাসি এনে শান্ত স্বরে বলল, অবশ্যই মা, আমরা খুব সুখে আছি। এই মিথ্যার আড়ালে ছিল চাপা প্রতিশোধের আগুন। তারপর সে আরেকটা মিথ্যা বলল সে তার শাশুড়ির জন্য এক নতুন ওষুধ এনেছে। ওষুধটা এতটাই কার্যকরী যে খেলে নাকি বয়স একেবারে 10 বছর কমে যাবে। এমন সুযোগ কে না চায়? লোভে পড়ে গেলেন শাশুড়ি। মুখে ছড়িয়ে পড়ল এক আনন্দের হাসি। তিনি বুঝতেই পারলেন না এই হাসির নিচে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া। ডালং তার শাশুড়িকে ইঞ্জেকশন দিতে প্রস্তুত করল। শাশুড়ির চোখ বন্ধ, মনের মধ্যে নিজের তরুণ ও সুন্দরী হওয়ার স্বপ্ন আঁকছে। সে কল্পনা করছে কেমন হবে তার জীবনের পরিবর্তন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ডালং হঠাৎ সজোরে ইঞ্জেকশনটি তার চোখে প্রবেশ করিয়ে দিল। শাশুড়ির মুখ থেকে ছুটে গেল একটি তীব্র চিৎকার, যা ঘরের দেয়ালে গুনে গুনে প্রতিধ্বনি দিল। এই হলো তার প্রথম প্রতিশোধের পদক্ষেপ, যা সে খুব যত্নে সম্পন্ন করেছিল। রাতে বাড়ি ফিরে ডালং দেখল জিনলিয়ান তার জন্য অপেক্ষা করছে। ডালং শান্ত গলায় জিজ্ঞেস করল, আজ বাড়িতে কি করেছো? জিনলিয়ান শান্ত থাকার ভান করে বলল, কিছুই না তো। ডালং এক গ্লাস ওয়াইন হাতে নিয়ে মাংসের দিকে তাকিয়ে বলল, হো তাই? মাংসটা কিন্তু খুব সুস্বাদু লাগছে, তুমি একটু খেয়ে দেখবে না? কিন্তু জিনলিয়ান কি জানে যে তার মা আর এই পৃথিবীতে নেই? সে কি জানে তার স্বামী এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ডালং যে মাংস রান্না করার জন্য এনেছে সেটা কিসের মাংস? জিনলিয়ান এক টুকরো মাংস মুখে তুলে নেয়। তার মুখে তখনও কোনো ভয় বা সন্দেহের ছাপ নেই। সে চিবিয়ে বলে, বেশ সুস্বাদু তো, কিন্তু এটা আমাদের রোজকার মাংসের মতো লাগছে না। আচ্ছা, এটা কিসের মাংস? প্রশ্নটা করার সাথে সাথেই ডালংয়ের মুখে ফুটে ওঠে এক শয়তানি হাসি। একটা এমন উত্তর তার ঠোঁটের ডগায় অপেক্ষা করছিল, যা জিনলিয়ানের পায়ের তলার মাটি চিরদিনের জন্য সরিয়ে দেবে। ডালং শান্ত শীতল গলায় উত্তর দেয়, তোমার মায়ের মাংস। আমি তোমার মায়ের শরীর থেকে টুকরো টুকরো করে কেটে এনেছি। জিনলিয়ান প্রথমে বিশ্বাস করতে পারে না। সে হয়তো ভাবে ডালং মজা করছে, কিন্তু তার অবিশ্বাস ভাঙতে এক মুহূর্ত সময় নেয় না ডালং। সে পকেট থেকে তার শাশুড়ির কাটা কানটা বের করে গরম কড়াইয়ের উপর ফেলে দেয়। কানের মধ্যে তখনও তার মায়ের সেই পরিচিত দুলটা লাগানো ছিল। এই দৃশ্য দেখে জিনলিয়ানের শরীর জমে বরফ হয়ে যায়। তার গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে আসে। সে দৌড়ে বেসিনের কাছে গিয়ে বমি করতে শুরু করে। নিজের মায়ের মাংস খাওয়ার চেয়ে ভয়ঙ্কর অনুভূতি আর কি হতে পারে? কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই ভয়ঙ্কর মুহূর্তেও সে পালানোর চেষ্টা করল না। হয়তো ভয় তাকে এতটাই পঙ্গু করে দিয়েছিল যে তার পালানোর শক্তিটুকুও ছিল না। আর ডালং ঠিক এটাই চেয়েছিল। সে একটা মদের বোতল হাতে নিয়ে জিনলিয়ানের দিকে এগিয়ে আসে। তার চোখে আর কোনো ভালোবাসা বা হতাশা নেই, আছে শুধু শীতল প্রতিশোধের আগুন। সে চিৎকার করে বলে, বদমাস, আমাকে বোকা ভেবেছিলিস আমি কিছুই জানি না?
আজ বাড়িতে ওই লোকটার সাথে কি করেছিস সব আমি নিজের চোখে দেখেছি। আর তোর মা, সে তোকে আড়াল করার চেষ্টা করছিল, ওর এটাই প্রাপ্য ছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে জিনলিয়ান একটা ছুরি তুলে নেয়, কিন্তু বয়স্ক আর দুর্বল হলেও ডালংয়ের ভেচুর পশুটা তখন জেগে উঠেছে। সে মদের বোতলটা দিয়ে জিনলিয়ানের মাথায় আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয় আর একটা টুল দিয়ে তার উপর নির্মমভাবে পেটাতে থাকে। জিনলিয়ানের আর্তনাদ শেষ হয়ে যায়, কিন্তু ডালং কি তাকে মেরে ফেলেছে, নাকি তার জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? পরের দিন ডালং এমনভাবে তার ক্লিনিকে যায় যেন গত রাতে কিছুই হয়নি। তার চালচলন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, কিন্তু ভয়ঙ্করভাবে শান্ত। এই পরিবর্তন দেখে নার্সরা অবাক হয়ে গিয়েছিল। ঠিক তখনই একজন সুন্দরী মেয়ে এসে ডালংকে তার ব্রেস্ট ইমপ্লান্ট সার্জারি করার জন্য অনুরোধ করে। মেয়েটি এতটাই মরিয়া ছিল যে সে ডালংয়ের সামনে নিজের জামা কাপড় খুলে ফেলে। এই দৃশ্য দেখে ডালংয়ের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে মেয়েটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। হেড নার্স এই ঘটনা জানতে পেরে ছুটে আসে। সে ডালংয়ের পরিকল্পনা দেখে আটকে যায় আর বলে, তুমি ক্লায়েন্টের শরীরকে এমন ভূতের মতো করে কি করতে চাইছো? কিন্তু ডালং তখন আর কোনো সাধারণ ডাক্তার না, সে একটা শিল্পী, এক বিকৃত শিল্পী। সে শান্ত গলায় বলে, অপারেশন করে ওকে ফুল বানাবো। নিরুপায় হয়ে হেড নার্স পুলিশকে ফোন করার জন্য চেঞ্জিং রুমে যায়, কিন্তু সে কথা শেষ করার আগেই তার পেছনে এসে দাঁড়ায় ডালং। মুহূর্তের মধ্যে ডালং তাকেও শেষ করে দেয়। অপারেশন থিয়েটারে থাকা সহকারী নার্সটিও পালানোর চেষ্টা করে, কিন্তু ডালংয়ের হাত থেকে তারও নিস্তার পায় না। হাসপাতালের শেষ নার্সটি তার সহকর্মীদের মৃতদেহ দেখে কোনো মতে পালিয়ে গিয়ে পুলিশকে খবর দেয়, কিন্তু ততক্ষণে কি অনেক দেরি হয়ে যায়নি? ডালংয়ের এই উন্মাদনার শেষ কোথায়? এদিকে সিমেন্ট তার জিমে বসেছিল। রিসেপশনিস্ট তাকে জানায় যে একজন অদ্ভুত চেহারার লোক তার খোঁজে এসেছিল। সিমেন্টের তখন লিফটের সেই ঘটনা মনে পড়ে। সে বুঝতে পারে যে লোকটা ছিল জিনলিয়ানের স্বামী ডালং। সে সাথে সাথে জিনলিয়ানকে ফোন করে, কিন্তু ফোন বন্ধ পায়। একটা অজানা আশঙ্কায় তার বুক কেঁপে ওঠে। সে গাড়ি নিয়ে ছুটে যায় জিনলিয়ানের বাড়িতে। ঘরের ভেতর ঢুকে সে দেখে সবকিছু লণ্ডভণ্ড। রক্তের দাগ অনুসরণ করে সে বেসমেন্টে পৌঁছায়। সেখানে সে যা দেখে তা কোনো মানুষের পক্ষে কল্পনাও করার মতো নয়। জিনলিয়ান বেঁচে আছে, কিন্তু মুমূর্ষু অবস্থায়। ডালং তাকে মারেনি, বরং বাঁচিয়ে রেখেছিল এক ভয়ঙ্কর কারণে, তার শরীর থেকে বের হওয়া রক্ত দিয়ে একটি ফুলের গাছে জল দেওয়ার জন্য। সিমেন্ট তাড়াতাড়ি পুলিশকে খবর দেয়। অ্যাম্বুলেন্স এসে জিনলিয়ানকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তারা জানত না দূর থেকেই সবকিছু দেখছিল ডালং। তার শিকার আবার তার হাতের মুঠোয় চলে এসেছে। রাতে হাসপাতালের নিস্তব্ধ করিডোরে ডালং একজন শিকারী বিড়ালের মতো প্রবেশ করে। সে জিনলিয়ানের স্যালাইনে একটি বিষাক্ত ইঞ্জেকশন মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর সিমেন্ট টয়লেট থেকে ফিরে এসে দেখে জিনলিয়ান বিছানায় ছটফট করছে। সে কিছু বোঝার আগেই ডালং পেছন থেকে তার ঘাড়ে একটি ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়। সিমেন্ট সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। ডালং অজ্ঞান সিমেন্টকে মারতে মারতে তার ভেতরের সব রাগ উগরে দেয়। তোর অনেক ক্ষমতা, তাই না? আমার চেয়ে বেশি শক্তিশালী, তাই না? নে, এবার দেখা তোর শক্তি। এরপর সে ক্লান্ত হয়ে জিনলিয়ানের পাশে বসে। তার গলায় আর কোনো রাগ নেই, আছে এক অদ্ভুত শান্ত সুর। সে বলে, বউ, চিন্তা করো না, আমি তোমাকে মারব না। আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেব আমার নিজের হাতে। জিনলিয়ান ওষুধের প্রভাবে নড়তেও পারছিল না, কথাও বলতে পারছিল না। সে শুধু অসহায়ভাবে দেখতে থাকলো কিভাবে তার স্বামী, তার একসময়ের ভালোবাসা, তার উপর ভয়ঙ্কর এক অপারেশন চালাচ্ছে। কিছুক্ষণ পর ডালংটা কাজ শেষ করে। সে জিনলিয়ানকে এমন এক রূপে সাজায় যা দেখে মানুষ তো দূরের কথা, ভূতও ভয় পাবে। পাশের বেডের একজন রোগী সেই দৃশ্য দেখে এতটাই ভয় পায় যে সে তার ভাঙা পা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গল্পের শেষে ডালং একজন গৃহহীনকে খুন করে তার পরিচয়পত্র নিয়ে নেয়। তারপর অন্য একটি প্লাস্টিক সার্জারি হাসপাতালে গিয়ে সে নিজেকে সেই গৃহহীনের চেহারায় বদলে ফেলে আর ভিড়ের মধ্যে হারিয়ে যায় এক নতুন জীবন শুরু করার জন্য। তার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই প্রতিশোধের খেলায় সে নিজেও এক দানবে পরিণত হয়েছে, যার আর ফিরে আসার কোনো পথ নেই। এখানেই সিনেমাটি শেষ হয়। এই গল্পটা আমাদের একটা কথাই শেখায়, প্রতারণা আর বিশ্বাসভঙ্গ একজন সাধারণ মানুষকে কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে। ভালোবাসা যখন ঘৃণায় আর কষ্টে পরিণত হয়, তখন তার ফলাফল কতটা বিধ্বংসী হতে পারে। এই গল্পটি তারই এক জলজান্ত উদাহরণ। যে মানুষটা একদিন তার স্ত্রীকে ফুলের মতো ভালোবাসত, সেই মানুষটাই শেষে তাকে এক ভয়ঙ্কর শিল্পকর্মে পরিণত করল। আমি জানি আজকের গল্পটা আপনাদের মনকে কতটা নাড়া দিয়েছে, কতটা ভারাক্রান্ত করেছে। এমন একটা অন্ধকার দিক দেখলে আমাদের ভেতরটা যেন কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়।
কিন্তু আমি কেন আপনাদের এমন একটা কঠিন গল্প শোনাই জানেন? কারণ প্রত্যেকটা অন্ধকারের পেছনেই একটা আলোর শিক্ষা লুকিয়ে থাকে। এই গল্পটা আমাদের দেখায় কষ্ট, প্রতারণা আর রাগ একজন মানুষকে কতটা ভয়ঙ্কর দানবে পরিণত করতে পারে। ডালংয়ের জীবনটা একটা ভুলের চক্রে আটকে গিয়েছিল, যেখান থেকে সে আর বের হতে পারেনি। কিন্তু সবচেয়ে বড় শিক্ষাটা হলো আমাদের সবার কাছেই একটা চয়েস বা ইন্তেখাব থাকে। জীবনে চলার পথে আমাদের সবার বুকেই এমন অনেক ডালংয়ের মতো কষ্ট লুকিয়ে থাকে। কারো বুকে প্রতারণার কাঁটা, কারো বুকে অপমানের জ্বালা, আবার কারো বুকে ব্যর্থতার যন্ত্রণা। এই কষ্টগুলো আমাদের সবার জীবনেরই অংশ। এখন প্রশ্ন হলো, আপনি সেই কাঁটাটাকে কি করবেন? ডালংয়ের মতো সেই কাঁটার আঘাতে অন্যকে রক্তাক্ত করবেন আর নিজেকেও শেষ করে দেবেন? নাকি সেই কাঁটাটাকে সার হিসাবে ব্যবহার করে নিজের মনের মাটিতে সবর বা ধৈর্যের আর ক্ষমার ফুল ফোটাবেন? বিশ্বাস করুন, আপনার ভেতরের শক্তিটা ওই গল্পের যে কোনো চরিত্রের চেয়ে অনেক বেশি। আপনার হাতেই আপনার গল্পের কলম। আপনিই ঠিক করবেন আপনি আপনার গল্পের নায়ক হবেন নাকি ভিলেন। রাগ, কষ্ট বা হতাশা জীবনের একটা অধ্যায় হতে পারে, কিন্তু পুরো বইটা নয়। প্রতিটা ভোরের সূর্য আমাদের নতুন করে সুযোগ দেয়। অন্ধকার রাতের পর আলো আসবেই। আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়টা হয়তো আপনাকে সবচেয়ে শক্তিশালী মানুষ হিসাবে গড়ে তোলার জন্যই এসেছে। তাই ভেঙে পড়বেন না। আমার এই চ্যানেলটা শুধু সিনেমার গল্প বলার জন্য নয়, এটা আমাদের সবার একটা পরিবার, যেখানে আমরা গল্পের মাধ্যমে জীবনের গভীর দিকগুলো নিয়ে ভাবি, একে অপরের কাছ থেকে শিখি এবং নিজেদের ভেতরের আলোটাকে খুঁজে বের করার চেষ্টা করি। যদি আমার আজকের এই কথাটা আপনার হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে, যদি মনে হয় এই অন্ধকার গল্পের শেষে এক চিলতে আলো খুঁজে পেয়েছেন, তাহলে প্লিজ আপনার ভালোবাসার চিহ্ন হিসাবে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আপনার প্রত্যেকটা লাইক আমাকে এই বার্তা দেয় যে আমরা সবাই একসাথে আছি। আর আপনি যদি চান আমাদের এই ভাবনার যাত্রায় এই পরিবারের একজন সদস্য হয়ে থাকতে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।